আজকে আমরা কথা বলবো ইরান ইসরায়েল সংঘাতের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের চালানো কিছু অভিযান আর তারপরে যা যা ঘটল সেই সব নিয়ে। আমাদের কাছে বেশ কিছু সূত্র আছে, সেগুলো দেখেই আমরা পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। হ্যাঁ, মানে লক্ষ্যটা হলো এই জটিল ঘটনাপ্রবাহের একটা পরিষ্কার ছবি দেওয়ার, বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যগুলো একসাথে করে বিশ্লেষণ করা, যাতে এর পেছনের কারণ আর তাৎপর্যটা বোঝা যায়। ঠিক, তাহলে শুরু করা যাক মার্কিন হামলাটা দিয়ে। সূত্রগুলো বলছে ২২শে জুন নাগাদ, মানে ইরান সময় অনুযায়ী, আমেরিকা ইরানের ৩টে প্রধান পারমাণবিক কেন্দ্রে নাটাঞ্জ, ফোর্ডো আর ইস্ফাহান বেশ বড়সড় হামলা চালিয়েছে। হুম। শোনা যাচ্ছে তারা নাকি বিশেষ বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে, যেগুলো মাটির অনেক গভীরে গিয়ে আঘাত হানতে পারে। আর টমাহাক মিসাইলও ছিল। অপারেশনটার নামও দিয়েছে বেশ নাটকীয়, মিডনাইট হ্যামার। হ্যাঁ, নামটা বেশ ইঙ্গিতপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট তো এটাকে মহাচত্যা বা একটা বিরাট প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবেই দেখাচ্ছেন। কিন্তু অন্যদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA তারা কিন্তু বলছে যে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা সেটা এখনও পুরোপুরি যাচাই করা যায়নি। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, প্রথমত পারমাণবিক স্থাপনায় হামলা করা, এটা কিন্তু একটা বিশাল পদক্ষেপ। এটা সংঘাতের মাত্রা অনেক বাড়িয়ে দেয়। আর দ্বিতীয়ত মার্কিন দাবির জোর আর IAEA এর সতর্ক অবস্থান, এর মধ্যে একটা ফারাক আছে। ঠিক। ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই না হওয়াটা আসলে পরিস্থিতিটাকে আরও বেশি অনিশ্চিত করে তুলছে। কার কথা বিশ্বাস করা হবে, এই ধোঁয়াশাটা কিন্তু থেকেই যাচ্ছে। তবে বার্তাটা খুব পরিষ্কার। একদম। কিন্তু ইরানও তো চুপ করে বসে থাকেনি, তাই না? তারাও তো পাল্টা জবাব দিয়েছে এরপরই। নিশ্চয়ই। জানা যাচ্ছে ইরান দুটো ধাপে প্রায় ৩০টার মতো মিসাইল ছুড়েছে ইসরায়েলের দিকে। তেল আভিভ, হাইফা এই শহরগুলোতে আঘাতের খবরও আসছে। অন্তত ২৩ জন আহত হয়েছেন বলেও জানা যাচ্ছে। যদিও ইসরায়েলের যে আয়রন ডোম ডিফেন্স সিস্টেম আছে, সেটা নাকি বেশিরভাগ মিসাইল আটকেও দিয়েছে, কিন্তু সব পারেনি। কিছু তো ঠিকই আঘাত হেনেছে। এই পাল্টা হামলাটা ইরানের দিক থেকে দেখলে তাদের সক্ষমতা আর প্রতিশোধ নেওয়ার যে ইচ্ছা, সেটারই প্রমাণ। তারা দেখাতে চাইছে যে তারাও বসে নেই। তবে হ্যাঁ, আয়রন ডোমের সাফল্যটাও কিন্তু অস্বীকার করা যায় না। ঠিক। এটা আসলে দুপক্ষের সামরিক শক্তির একটা ছবি আমাদের সামনে তুলে ধরল। কার প্রযুক্তি কতটা এগিয়ে, সেটার একটা পরীক্ষা হয়ে গেল যেন। আচ্ছা, কিন্তু এখানেই তো শেষ নয়। এরপর আবার ইসরায়েলি এয়ারফোর্স ইরানের কিছু ঘাঁটিতে, কিছু সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে। হ্যাঁ, সংঘাতটা চলতেই থেকেছে। সূত্র বলছে এই হামলায় ইরানের দুটো পুরনো মডেলের F-5 ফাইটার জেট আর ৮টা ব্যালিস্টিক মিসাইল লঞ্চার ধ্বংস হয়েছে। আর তার থেকেও গুরুত্বপূর্ণ খবর হলো ইরানের কুদস ফোর্সের ৩ জন বেশ উঁচু পদের কমান্ডারও নাকি নিহত হয়েছেন এই হামলায়। এটা এই কমান্ডারদের হত্যার বিষয়টা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এটা শুধু সাধারণ পাল্টা হামলা নয়, কুদুস ফোর্স ইরানের জন্য খুব গুরুত্বপূর্ণ। হুম। এই ধরনের উচ্চ পদস্থ কমান্ডারদের টার্গেট করা মানে ইসরায়েল একটা স্পষ্ট বার্তা দিচ্ছে যে তারা ইরানের সামরিক নেতৃত্ব এবং পরিকল্পনাকে আঘাত করতে প্রস্তুত। এটা কিন্তু সংঘাতকে আরও লম্বা করতে পারে। সত্যি। আর এসব কিছুর পর স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক মহল বেশ নড়েচড়ে বসেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকও হয়েছে। ফ্রান্স, জার্মানি, UK এরা সবাই কূটনীতিক সমাধানের কথা বলছে। হ্যাঁ, কূটনৈতিক চাপ তো আছেই। আর মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তো বিশ্বজুড়ে তাদের নাগরিকদের জন্য একটা সতর্কতাও জারি করেছে। মানে পরিস্থিতিটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝাই যাচ্ছে। আন্তর্জাতিক চাপ, সতর্কতা এগুলো তো চলছে, কিন্তু মাঠের পরিস্থিতি দেখুন। একদিকে খবর আসছে ইরান নাকি হুথি বিদ্রোহীদের দিয়ে লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলার হুমকি দিচ্ছে। ও আচ্ছা। অন্যদিকে আমেরিকার ইসরায়েল একরকম যৌথ বিবৃতিতে বলছে যে তাদের এই অভিযান যতক্ষণ প্রয়োজন ততক্ষণ চলবে। তো এই দুটো অবস্থান দেখলে মনে হয় না যে উত্তেজনা খুব সহজে কমবে। পথটা বেশ কঠিন। তাহলে যদি একটু গুছিয়ে বলি, প্রথমে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলা ইরানের পারমাণবিক আর সামরিক স্থাপনায়, তারপর ইরানের পাল্টা মিসাইল হামলা, আর শেষে ইসরায়েলের আরও জোরদার প্রতিশোধ। পরিস্থিতি এখনও খুবই খুবই স্পর্শকাতর। একদম। আর এই পুরো টানাপোড়েনের শেষে একটা মৌলিক প্রশ্ন কিন্তু উঠে আসছে, তাই না? এরকম। এই যে দেখুন,
দুপক্ষ থেকেই এত জোরালো দাবি আর পাল্টা দাবি আসছে, ক্ষয়ক্ষতির হিসাব নিয়ে এত ধোঁয়াশা, এমনকি আইএই এর মতো আন্তর্জাতিক সংস্থাও নিশ্চিত করে কিছু বলতে পারছে না। এই অবস্থায় দাঁড়িয়ে বাইরের দুনিয়ার পক্ষে এই সংঘাতের আসল চেহারাটা বোঝা বা এর ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা আন্দাজ করা, এটা কতটা কঠিন হয়ে পড়ছে। এই তথ্যের অনিশ্চয়তা, এটাই হয়তো এই মুহূর্তের সবথেকে বড় চ্যালেঞ্জ।